ঘড়ির কাঁটা সকাল 10টা ছুতে না ছুতেই ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এক অভূতপূর্ব দৃশ্য। শুধু পুরুষ নয়, আজ রাজপথে নেমে এসেছেন শত শত নারী গ্রাহক। তাদের চোখে মুখে এক অদ্ভুত শূন্যতার বুক ফাটা হাহাকার। সারা জীবনের তিল তিল করে জমানো রক্তজল করা আমানত কি চোখের সামনেই হাওয়া হয়ে যাচ্ছে? দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এখন আক্ষরিক অর্থেই এক হাড় হিম করার সুনামি চলছে। মাত্র 7 কার্যদিবসের ব্যবধানে ব্যাংকটি থেকে আতঙ্কিত গ্রাহকরা তুলে নিয়েছেন প্রায় 4,240 কোটি টাকা। একটি দেশের অর্থনীতির সবচেয়ে বড় স্তম্ভ যখন এভাবে কেঁপে ওঠে, তখন সেই কম্পন কেবল ব্যাংকের ভল্টেই সীমাবদ্ধ থাকে না, তা আঘাত হানে রাষ্ট্রের মূল ভিত্তিতে। এখন ব্যাংকিং ব্যবস্থা আসলে কিভাবে কাজ করে তা যদি আমরা খুব সহজ একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তবে এই সংকটের ভয়াবহতা পরিষ্কার হবে। ধরুন, আপনি এবং আরো কয়েকজন গ্রাহক মিলে ব্যাংকে মোট 100 টাকা জমা রাখলেন। ব্যাংক কিন্তু সেই 100 টাকা নিজের ভল্টে অলস ফেলে রাখবে না। ব্যাংক সেখান থেকে মোটামুটি 90 টাকা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ হিসেবে দিয়ে দেয়। অর্থাৎ আপনার জমানো টাকাটি ব্যাংকের খাতায় আছে ঠিকই, কিন্তু বাস্তবে ব্যাংকের কাছে ক্যাশ বা নগদ হিসেবে নেই। সেই টাকা বাজারে সার্কুলেশন বা ঘুরছে। ব্যাংকের কাছে নগদ থাকে হয়তো মাত্র 10 টাকার মতো, কারণ সাধারণ নিয়মে সব গ্রাহক একই দিনে একসাথে তাদের সব টাকা তুলতে আসেন না। একজন 2 টাকা তুললেন, অন্যদিকে হয়তো 2 জন এসে 4 টাকা জমা দেন। এই চক্রের কারণেই ব্যাংক থেকে কোনো গ্রাহক কখনোই খালি হাতে ফিরে যান না। কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে কোনো এক আতঙ্কে সব গ্রাহক একসাথে চিন্তা করলেন তারা তাদের জমানো পুরো 100 টাকায় তুলে ফেলবেন, তখন কি হবে? ব্যাংকের পক্ষে সেই টাকা দেওয়া গাণিতিকভাবেই অসম্ভব, কারণ যে 90 টাকা তারা ঋণ হিসেবে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে, সেটা আজকে চাইলেই তারা ফেরত আনতে পারবেন না। ঋণ পরিশোধের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। এমনকি সব গ্রাহক না, যদি অর্ধেক গ্রাহকও চিন্তা করেন যে তারা 50 টাকা তুলে ফেলবেন, সেটাও ব্যাংকের পক্ষে দেওয়া সম্ভব নয়। আর ঠিক তখনই একটি ব্যাংক তাসের ঘরের মতো